কি রুদ্রাক্ষী, এই প্রাসাদ থেকে এত সহজে পালাতে পারবে ভেবেছিলে তাই না? আমাকে মুক্তি দিন মহারাজ, আমাকে মুক্তি দিন। আমি এসব চাই না, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। এই রঙ্গভূমি রঞ্জিত হবে আজ নববধূর রক্তে। আমার রক্ত রইবে লেগে এই সিংহবাড়ির আঙিনায়। আসবো ফিরে বারে বারে, উঠবে বেজে মিঞ্জিনি। যখনই হবে অত্যাচার কোনো রমণীর ওপর, চন্দ্রহাসের কোপে রক্তাক্ত হবে আবার এই রঙ্গভূমি। বর্ষ পুরানো রক্তাক্ত অভিশাপ বহন করে আসছে আর্যাপুরের দেবী রুদ্রাণীর মন্দির। কিন্তু কার এই অভিশাপ? নারীর অপমানে জেগে ওঠে কোন শক্তি? কলকাতা থেকে ফিল্মের শুটিং করতে আসে দেবাদিত্য এবং তার গোটা টিম। কিন্তু এই আর্যপুর রাজমহলে আসার পর থেকেই তাদের সাথে ঘটে যায় নৃশংস এক ঘটনা। কি সেই ঘটনা? আর সেই ঘটনার সাথে কি কোনো মিল রয়েছে ওই রক্তাক্ত দেবী রুদ্রাণীর মন্দিরের ইতিহাসে? জানতে হলে শুনতে থাকুন অনন্যা পালের কলমে রক্তাক্ত দেবী রুদ্রাণীর মন্দির। ঢাকের বাদ দিতে মেতে উঠেছে সিংহরায় ভবন। হাজার হাজার প্রদীপের আলোয় ঝলমল করে উঠছে ঠাকুর দালান সহ দেবী রুদ্রাণীর গর্ভগৃহ। দেবীর গর্ভগৃহের বাইরে বিশাল এক হাঁড়ি কাঠ। সেটিকে পবিত্র গঙ্গার জলে পরিষ্কার করে তার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে সিঁদুর ও রক্তচন্দন। সারা সিংহরায় ভবন ধূপ ধুনোর গন্ধে মোহময় হয়ে রয়েছে। মন্দিরের এক প্রান্তে বাঁধা রয়েছে 108টি ছাগল। আর কিছুক্ষণের মধ্যেই রক্তের আঁশটে গন্ধে ভরে উঠবে মন্দির চত্বর। প্রায় 1002 গ্রামবাসী এসে ভিড় করে রেখেছে সমগ্র মন্দির। শুভ্র বসন পরিহিত এই সাধারণ গ্রামবাসীরা আর কিছুক্ষণের মধ্যেই হয়ে উঠবে নৃশংস পিশাচ। বলির রক্ত নিজেদের সারা শরীরে মেখে নারকীয় এক উল্লাসে মেতে উঠবে সকলে। তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হবে দেবী রুদ্রাণীর জয়ধ্বনি। রক্তিম পূর্ণিমার চতুর্থ প্রহরে অন্তঃপুরী থেকে ভেসে আসছে এক নারী আর্তচিৎকার ক্রন্দন ধ্বনি। হেন মহাপাপ কাজ করবেন না মহারাজ, আমাকে মুক্তি দিন, আমাকে দয়া করুন মহারাজ, আমাকে দয়া করুন। অন্তঃপুরী থেকে সেই নারীর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মন্দির প্রাঙ্গণে আনছে এক দীর্ঘকায় পুরুষ। লৌহ মানবের মতন কঠিন পেশিবহুল তার শরীর, মুখমণ্ডলের দাম্ভিকতা ও ঔদ্ধতায় পরিপূর্ণ। ঠোঁটের কোণায় লেগে রয়েছে যুদ্ধ জয়ের ন্যায় প্রশস্ত হাসি। নররক্তে রঞ্জিত দেবী হইবে আজ রুদ্রাণী। পূরণ হবে মনস্কাম মোর, হব এই সমগ্র রঙ্গভূমির মহিপতি। গগনভেদী অট্টহাসির শব্দে মন্দির প্রাঙ্গণে এনে ফেলা হলো সেই নারীকে। প্রধান পুরোহিতের আদেশে কয়েকজন সেবা দাসী মিলে সেই নারীকে স্নান করিয়ে রক্তবস্ত্র পরিয়ে হাজির করল দেবীর সম্মুখে। অন্তঃপুরী থেকে আনা হলো নানান স্বর্ণের অলঙ্কার। ঠিক নববধূর ন্যায় সাজিয়ে তোলা হলো সেই নারীকে। গম্ভীর স্বরে রাজ আচার্য আদেশ দেয় সেই পুরুষকে, নববধূর নর রক্তে উঠবে জেগে রুদ্রাণী। নববধূর রক্ত পেয়ে মিটবে তৃষ্ণা ওই দেবীর।
শত্রু নিধন হবেই। আর এবার আপনি হবেন এই রক্তভূমির অধিপতি। সাথে সাথেই সেই পুরুষ দেবীর চরণতল থেকে সিঁদুর তুলে রাঙিয়ে দেয় সামনে থাকা নারীটির সিঁথি। ভাবলেশীন মুখে সেই মেয়েটির দু নয়ন বেয়ে কেবল গড়িয়ে পড়ে অশ্রুধারা। কিছুক্ষণের মধ্যেই বেশ কিছুজন সহকারী মিলে হাঁড়ি কাঠের কাছে নিয়ে যায় সেই নারীকে। প্রধান পুরোহিতের আদেশে পুরুষটি মুহূর্তের মধ্যেই চন্দ্রহাসের কোপে ধর থেকে আলাদা করে দেয় সেই নারীটির দেহ। মাটিতে পড়ে কয়েকবার ছটপট করার পর চিরকালের জন্য স্থির হয়ে যায় শরীরটা। মৃত্যুর আগের মুহূর্তে সেই নারী কেবল বলে যায়, এই রঙ্গভূমি রঙ্গিত হবে আজ নববধূর রক্তে। আমার রক্ত রইবে, আমার রক্ত রইবে এই সিংহ বাড়ির আঙিনায়। আমি আবার ফিরে আসবো ফিরে বারে বারে। উঠবে বেজে মিঞ্জিনি, যখনই হবে অত্যাচার কোন রমণীর ওপর। চন্দ্রহাসের কোপে রক্তাক্ত হবে এই রঙ্গভূমি, এই রঙ্গভূমি। বলি প্রদত্ত নারীর রক্ত অলৌকিকভাবে ছিটকে পড়ল দেবী রুদ্রাণীর সারা মুখে। আর ঠিক সেই সময় কোথা থেকে বিশাল বজ্রাঘাত পড়ল দেবী রুদ্রাণীর মন্দিরের উপর। সঙ্গে সঙ্গে মন্দিরের চাতালে লুটিয়ে পড়ল পুরোহিতের দগ্ধ হয়ে যাওয়া মৃতদেহ। এই ক্যামেরা পজিশনটা বাম দিকে ঘুরে রাখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাইটটা ওইখান থেকে ঠিক ওই অ্যাঙ্গেল থেকেই শ্যুট করবো আমরা। ওকে। আর্যপুর গ্রামের পুরনো রাজবাড়ির মাঠে ফিল্মের শুটিং করার জন্য শহর থেকে বহু শিল্পী এবং নির্মাতারা এসে উপস্থিত হয়েছে। তাদের সাথে রয়েছে নানান অজানা সব যন্ত্রপাতি, ক্যামেরা, লাইট, আরও কত কি। নিষ্প্রাণ এই রাজবাড়ি যেন এত লোকের সমাগমে আবারও তার প্রাণ ফিরে পেয়েছে। টেকনিশিয়ানের চিৎকার চেঁচামেচি, ডিরেক্টরের নির্দেশনা সবকিছু মিলিয়ে এই আর্যপুর রাজবাড়ি এক অন্য রূপ ধারণ করেছে আজ। প্রায় 450 বছর পুরনো এই রাজবাড়ির নানান জায়গা ভেঙে পড়েছে, কিন্তু ফিল্ম ডিরেক্টর দেবাদিত্য নিজের মাইথোলজিক্যাল হরর মুভির জন্য এমনই এক জায়গার খোঁজ করছিলেন। অনেক রিসার্চের পর বাঁকুড়ার রাজরুদ্রানীপুরের কাছে এই আর্যপুর রাজবাড়ির খোঁজ পান। আর তারপরেই ডিরেক্টর দেবাদিত্য তার নতুন ছবির নায়ক রণজয় এবং নায়িকা দেবচন্দ্রিমাও গোটা টেকনিশিয়ান টিমকে নিয়ে স্পেশাল কিছু দৃশ্য শ্যুট করার জন্য এখানে চলে এসেছে। দিন চারেকের শুটিং, তারপরেই ওরা আবারও মুম্বাইতে ফিরে যাবে। বাংলার চিত্র পরিচালক দেবাদিত্য এই প্রথম তার নতুন ছবির মাধ্যমে পা রাখতে চলেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। তার জন্যই এই বাংলার অজানা অচেনা রহস্যের সন্ধান করে চলেছে সে প্রতিনিয়ত। বলছি একটু একটু শুনবেন। মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে দেবাদিত্য তার এক টেকনিশিয়ানের সাথে কোনো একটি বিষয় নিয়ে কথা বলছিল। হঠাৎ পাশ থেকে কারোর অচেনা কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকান। ভাঙা সিংহদুয়ার পেরিয়ে এক বৃদ্ধ ভদ্রলোক ভেতরে ঢুকে এসেছে হয়তো সিনেমার শুটিং দেখার ইচ্ছাতে। গ্রামগঞ্জে যখন সিনেমার শুটিং হয় তখন আশেপাশের লোকেরা প্রবল আগ্রহের সাথে শুটিং দেখার জন্য ভিড় জমান। চিরকাল এটাই চলে আসছে। দেবাদিত্য মনে মনে একটু বিরক্ত হয়। কাজের সময় এই উটকো লোকজনদের আনাগোনা একেবারেই পছন্দ করে না ও। কিন্তু অচেনা জায়গা, তাই অকারণে কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না সে। বিরক্তিটাকে নিজের মনের মধ্যেই চাপা দিয়ে ও সেই বৃদ্ধ ভদ্রলোকের দিকে এগিয়ে যায়। হ্যাঁ বলুন, কি বলবেন? আপনারা বুঝি ওই সিনেমার শুটিং করতে এসেছেন এখানে? হ্যাঁ, আমার একটা ফিল্মের শুটিংয়ের জন্যই এখানে আসা আর কি। আমার মুভির জন্য এরকম প্রাচীন রাজবাড়ির কিছু সিনের দরকার ছিল, তাই এখানে আসা। ও আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে তবে অনেকজনকেই দেখতে পাচ্ছি।
আপনারা রাতে থাকছেন কোথায়? এই তো এখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা গেস্ট হাউস রয়েছে না, যেটা ওই নতুন কি আর্যপুরী ভিলা, ওই সেখানেই উঠেছি। গ্রাম তো আর আগের মতো প্রত্যন্ত নেই, দিনে দিনে আধুনিক হয়ে উঠছে। ছোটোখাটো মফস্বল এলাকা। হ্যাঁ, তা বলতে পারেন। তবে রাতের অন্ধকারে এই গ্রাম আজও সেই সহস্র প্রাচীন আতঙ্কের আধারেই ডুবে আছে। দেবাদিত্য কথাটা শুনে নিজের ভ্রু দুটি কুঞ্চিত করে সন্দিহান দৃষ্টিতে তাকায় ওই বৃদ্ধের দিকে। মানে আতঙ্ক? কিসের আতঙ্ক? ওপাশে জঙ্গল রয়েছে, ওই হিংস্র জন্তু জানোয়ারের কথা বলছেন কি? না, এই জঙ্গল বিশাল হলেও হিংস্র কোনো জন্তু জানোয়ার এই জঙ্গলে নেই। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর জিনিস আছে এই গ্রামে। আপনারা কিন্তু রাতের বেলায় এই স্থানে থাকবেন না। আপনাদের পক্ষে তা মোটেই নিরাপদজনক হবে না। দেবাদিত্য মনে মনে ভীষণ বিরক্ত হয়, আবারও বলে, এই দেখুন, আমরা তো শুটিংয়ের জন্য এখানে এসেছি, আর 5টা চাকরির মতন ওই 9 to 5 জব তো নয়, তাই না? আমাদের শুটিং দিনের বেলাতেও চলতে পারে, অনেক সময় আবার রাতেও চলে। যেভাবে স্ক্রিপ্ট এগোবে সেইভাবেই আমাদের শুটিং চলবে। স্ক্রিপ্টে যখন নাইট সিন থাকবে তখন তো রাতেই কাজ করতে হবে, তাই না? সে আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা, কিন্তু এই রাজবাড়ি রাতের বেলায় মোটেই নিরাপদ স্থান নয়। আর ওই দক্ষিণ দিক, মানে ওই দিকে একটি মন্দির আছে, ওই দিকটায় একদম যাবেন না আপনারা। একের পর এক বিষয় নিয়ে মাথা গলিয়ে যাচ্ছে ওই বৃদ্ধ ভদ্রলোক। প্রথমে সময়, এখন আবার জায়গা। গ্রামের কোনো আনকোড়া লোকের কাছ থেকে এত জ্ঞান শুনতে মোটেই ভালো লাগছে না দেবাদিত্যর। এমনিতেই সকাল থেকে কোনো না কোনো কাজে বাধা পড়েই যাচ্ছে। দক্ষিণ দিকে এক প্রাচীন পাথরের মন্দির রয়েছে। মন্দিরের নানান দিক ভেঙে পড়েছে, তাও সেটাকে একটু রিপেয়ার করে নিতে পারলে দারুণ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করা যাবে এই ভেবে সে লোক লাগায়। কিন্তু কোনোভাবেই সেই ভাঙার জায়গাগুলোকে ঠিক করে দেওয়া যাচ্ছে না। মিস্ত্রিরা বারবার ব্যর্থ হচ্ছে সেই কাজে। দেবাদিত্য বিরক্তি ভরা কণ্ঠেই বলল, ওই মন্দিরের দিকে শুটিং করলে আপনার সমস্যাটা কোথায়? ওই স্পটটাই তো যথেষ্ট আকর্ষণীয়, আর আমার ছবির মূল বিষয় হচ্ছে প্রাচীন মন্দির। তা এখানে যদি আমরা কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারি, তা আমার মুভির জন্য যথেষ্ট লাভজনক হবে, বুঝলেন? কিন্তু ওই মন্দিরের দিকে আপনাদের কারো না যাওয়াই উচিত। ওই মন্দির অভিশপ্ত। প্রাচীন আতঙ্ক আজও গ্রাস করে রেখেছে এই রাজবাড়ি সহ মন্দিরকেও। এই বারবার কি আতঙ্কের কথা বলছেন বলুন তো? এই ভূতের ভয় দেখাচ্ছেন নাকি আবার? হ্যাঁ, আতঙ্কের যথেষ্ট কারণ আছে ডিরেক্টর সাহেব, তাই আপনাদের এতবার করে সাবধান করছি। এই গ্রামের গ্রামবাসী হিসেবে এটি আমার কর্তব্য। আমার এই অনুরোধটুকু দয়া করে আপনারা রাখুন। ওই মন্দিরের দিকে ভুলেও যাবেন না আপনারা। আর আপনাদের এই ছবিতে কোনো রকম বলি বা এই ধরনের কোনো বিষয় নেই তো? এবার মাথাটা অসম্ভব রকম গরম হয়ে উঠেছে দেবাদিত্যর। লোকটা এতক্ষণ ধরে সময়, জায়গা এসব নিয়ে হাজার রকম বাঁধ সাজছিল। এখন কি এই গ্রাম্য লোকটার কাছ থেকে সিনেমায় কোন সিন রাখা যাবে, কোন সিন রাখা যাবে না, সেই নিয়েও কি জ্ঞান শুনতে হবে? নিজের মেজাজকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে দেবাদিত্য বলল, দেখুন, আমার ছবিটা মূলত একটা মাইথোলজিক্যাল হরর স্টোরি হতে চলেছে। সেক্ষেত্রে বলি কিংবা তার থেকেও বেশি নানান নৃশংসতার দৃশ্য তো থাকবেই। ছবিতে একজন অত্যাচারী রাজা রয়েছেন, যিনি যুদ্ধে জয়লাভ করার জন্য প্রতি মাসের অমাবস্যা তিথিতে তার আরাধ্যার কাছে বলি দেন। আর এর মধ্যে একটি দৃশ্য দেখেছি যেখানে রাজা তার আরাধ্যা দেবীর কাছে একটি মেয়েকে নরবলি দিচ্ছেন। এই সিনটা এখানেই শ্যুট করব আমি। এই মন্দিরের বাইরে একটা পাথরের যুগকাষ্ঠ রয়েছে দেখলাম।
তো সেখানেই এই দৃশ্যটা তুলে ধরবো আর কি। তাই এই ধরনের দৃশ্য এমন গা ছমছমে পুরনো পরিত্যক্ত জায়গা ছাড়া কোনো মতেই করা সম্ভব নয়। ভুলেও এই কাজ করবেন না, একদম না। আপনি আপনি হয়তো জানেন না, আমাদের গ্রাম সহ আশেপাশের আরো 5টি গ্রামে বলি একদম নিষিদ্ধ। আর ওই মন্দির প্রাঙ্গণের মধ্যে এমন কাজ ঘুণাক্ষরেও করবেন না আপনি। আরে মশাই, আমরা তো আর সত্যি সত্যি বলি দিচ্ছি না কাউকে। আমরা ফিল্মের লোকজন যা করি সবটাই তো সিনেমার স্বার্থে, তাই না? একটু রক্তারক্তি বিভৎসতা না থাকলে আজকাল গল্প সেইভাবে জমে না মশাই। আর তাছাড়া আমরা তো সত্যিকারের কাউকে বলি দিচ্ছি না। তবে যে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে আর আমি নিশ্চয়ই শক করে জেলে যেতে চাইবো না, তাই না? আপনি আপনি বুঝতে পারছেন না ডিরেক্টর সাহেব, এই রাজবাড়ি আর 5টা রাজবাড়ির মতন সাধারণ বাড়ি নয়। বহু বহু ইতিহাস লুকিয়ে আছে এই বাড়ির গহীনে। আঁধার নামলে তারা যে জেগে ওঠে। আপনি আপনি দয়া করে বলির দৃশ্যটি এই স্থানে শুট করবেন না। আপনি তো বলছিলেন মুম্বাইতে আপনার ছবির নাকি বাকি দৃশ্যটি শুট করবেন, আর সেখানেই না হয় এই নরবলির দৃশ্যটিও শুট করে নিলেন। আপনাদের ভালোর জন্য বারবার সাবধান করছি, একটু বোঝার চেষ্টা করুন দয়া করে। এ তো আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম। এই কেউ মূর্খ লোকটা থাকলে আমার সব কাজ পণ্ড হয়ে ছাড়বে আজকে। যত রাজ্যের ভূত প্রেতের গপ্প শোনাতে চলে এসছে এখন। আচ্ছা বেশ, আমরা নরবলির দৃশ্যটা এখানে শুট করব না একেবারে। এবার খুশি তো আপনি? হ্যাঁ, তবে এখন আমাকে একটু যেতে হবে, কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। আপনিও তবে আসুন এখন। নমস্কার। কথাটা শেষ করে দেবাদিত্য ভাঙা মন্দিরের দিকে চলে যায়। নিহারঞ্জনবাবু চিৎকার করে বলে ওঠেন, ওই মন্দির অভিশপ্ত ডিরেক্টর বাবু, অভিশপ্ত। যাবেন না ওদিকে। সে আসবে ফিরে বারে বারে, উঠবে বেজে মিঞ্জিনি। যখনই হবে অত্যাচার কোনো রমণীর ওপর, চন্দ্রহাসের কোপে রক্তাক্ত হবে আবার এই রঙ্গভূমি। যাবেন না ওই মন্দিরের দিকে একদম। শেষের কথাটা কাঁপা কাঁপা কণ্ঠে বলেন বৃদ্ধ ভদ্রলোকটি। সব কাজ মিটিয়ে আর্টিস্টদের মেকআপ স্পট রেডি করতে করতে বিকেল গড়িয়ে গেছে। সন্ধ্যার আলো আঁধারিতে পুরো অঞ্চলটা আরো বেশি রহস্যময় হয়ে উঠেছে। সেটটিও দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখন প্রাসাদের মধ্যে একটি ঘরে নাচের একটি দৃশ্য শুট করা হবে। তার জন্য আর্ট ডিপার্টমেন্ট অপূর্বভাবে সাজিয়ে তুলেছে জায়গাটাকে। বিশাল বড় একটি হল ঘর, মধ্যমণি রূপে একেবারে শীর্ষস্থানে রয়েছে রাজ সিংহাসন। বাম পাশে 10টি এবং ডান পাশে 10টি, সব মিলিয়ে 20টি রাজ আসন। সিলিংয়ে লাগানো হয়েছে বিশাল রাজকীয় কারুকার্য করা একটি ঝাড়বাতি। মেঝেতে পাতা লাল কার্পেট। সব মিলিয়ে এই শুটিং সেট পুরোপুরি এখন নাচমহলের রূপ ধারণ করেছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই রাজবাড়ি যেন আজ কোনো মায়াদানবের ছোঁয়ায় নবরূপ ধারণ করেছে। যখনই সেই মায়া প্রলেপ সরে যাবে, তখনই যেন বেরিয়ে আসবে কোনো রক্তাক্ত আতঙ্ক। দেবাদিত্য যে ফিল্মের শুটিং করতে চলেছে তা এক অত্যাচারী শাসক ও বাইজির উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে। রাজা বিজয় কৃষ্ণ সিং রায় এবং রাজনর্তকী চন্দ্রলেখা। নাচমহলে এখন চন্দ্রলেখা নিজের নৃত্য পরিবেশন করবে। চন্দ্রলেখার ভূমিকায় অভিনয় করছে নবাগতা দেবচন্দ্রিমা এবং রাজা বিজয় কৃষ্ণের ভূমিকায় আছে টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সুপারস্টার রণজয়। এই টলিউডে রণজয়ের দীর্ঘ 20 বছর ধরে নিজের একচেটিয়া রাজত্ব বজায় রেখেছে। কত শত মেয়েদের ক্রাশ এই রণজয়। বহু হিরোইনদের সাথেই নাম জড়িয়েছে তার বহুবার। ইন্ডাস্ট্রিতে এত নায়িকা থাকতে কেবল একবার বলাতে কেনই বা সুপারস্টার রণজয় নবাগত নায়িকা দেবচন্দ্রিমার সাথে কাজ করতে রাজি হলো, সেই নিয়েও ইন্ডাস্ট্রির মধ্যে কানাঘুষো চলেছে বিস্তর।
যদিও সেই সব বিষয়কে খুব একটা আজকাল আর পাত্তা দেয় না রণজয়। রণজয় চায় ওকে নিয়ে আলোচনা হোক, মানুষ ভাবুক ওকে নিয়েই, তবেই না স্টারডাম ধরে রাখতে পারবে সে। দেবাদিত্য রণজয় ও দেবচন্দ্রিমাকে সিন সম্পর্কীয় নানান বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে স্পটে ঢোকে দেবাদিত্য। আচ্ছা রণজয়, ভালো করে দেখো, ওই যে রাজসিংহাসন, সেখানে তুমি বসে থাকবে। আর যখনই চন্দ্রিমা মানে চন্দ্রলেখা নিজের কত্থক করতে করতে ক্রমশ তোমার দিকে এগিয়ে আসবে, তখন তুমি সিংহাসন ছেড়ে উঠে গিয়ে নিজেও যুক্ত হবে ওর সাথে। ওকে, ঠিক আছে? আর চন্দ্রিমা, এদিকে আসো। তুমি দেখো, ওই যে এই মুভমেন্টটা করবার সময় রণজয় তোমার হাতটা থাকবে চন্দ্রিমার কোমরের ভাঁজে। কেমন, বুঝেছো? দেবা, তোমাকে এই নিয়ে এতবার করে আমাকে বোঝাতে হবে না। আমি নিজের মতো করে পুরো সিনটা সাজিয়ে নিয়েছি, যে ঠিক কোন কোন পার্টে টেক করলে দৃশ্যটা আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। সুপারস্টার রণজয়কে এইসব শিখিয়ে দিতে হয় না ডিয়ার। তুমি বরং ওই যে ম্যাডাম দেবচন্দ্রিমা, ওনাকে বুঝিয়ে বলো। যতই হোক নতুন তো। আপাদমস্তক একবার দেবচন্দ্রিমাকে দেখে নিয়ে নেশাতুর কণ্ঠেই কথাটা বলে ওঠে রণজয়। রণজয়ের চোখে মুখে ফুটে উঠেছে লালসার ছাপ। ওর চোখ যেন উঁকি দিতে চাইছে চন্দ্রিমার উন্মুক্ত বক্ষ বিভাজিকার অন্তরালে। চন্দ্রিমা নিজের ড্রেসটাকে একটু ঠিক করে নেয়। আহা চন্দ্রিমা, কি করছো? এই ক্লিভেজটা ওইভাবে ঢেকে দিচ্ছ কেন? ওই রকম থাক। আর তুমি সবটা বুঝে গেছো তো? সব ডান্স মুভগুলো বুঝে সুঝে নিয়েছো তো? হ্যাঁ দেবাদিত্যদা, শালিনী ম্যাডামের কোরিওগ্রাফি তো পুরো অসাধারণ। আমি পুরোটা তুলে নিয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। বাহ বাহ, ভেরি গুড চন্দ্রিমা। আজকেই তবে এই নাচমহলের সিনটা পুরো শ্যুট করে নেওয়া হোক। ওকে গাইস, সবাই নিজের পজিশন নিয়ে নাও, চলো। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজের নিজের অবস্থানে চলে যায়। ক্যামেরা বন্দী হয়ে চলেছে নাচমহলের চন্দ্রাবতীর দৃশ্য। এক এক করে জ্বলে উঠছে প্রদীপের রোশনাই। মাথার উপর জ্বলতে থাকা রাজকীয় ঝাড়বাতির আলোয় চারিদিক অপূর্বভাবে তার রাজকীয় বেশ ধারণ করেছে। দেবাদিত্যর কণ্ঠে শোনা যায়, লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। আর সাথে সাথেই গানের সুর মূর্ছনার সাথে তালে মিলিয়ে দেবচন্দ্রিমার ঘুঙুরের ধ্বনি ছড়িয়ে পড়ে সারা রাজবাড়ির প্রতিটি কোণায় কোণায়। ক্যামেরাবন্দি হচ্ছে প্রতিটা মুভমেন্ট। রাজসিংহাসন থেকে লোলুপ দৃষ্টিতে ধীরে ধীরে নেমে আসছে মহারাজ বিজয় কৃষ্ণ তার নর্তকীর দিকে। ছুঁয়ে যাচ্ছে চন্দ্রিমার শরীরের নানান স্পর্শকাতর স্থানগুলি। অস্বস্তি হলেও চন্দ্রিমা নিজেকে ওই অবাঞ্ছিত ছোঁয়ার হাত থেকেও বাঁচাতে পারবে না। চাইলেও ক্যামেরার সামনে কোনো কিছুই এক্সপ্রেস করতে পারবে না ও। একের পর এক নাচের ছন্দে তাল মিলিয়ে চলেছে চন্দ্রিমা। আর ঠিক তখনই বিকট বজ্রপাতের শব্দে কেঁপে উঠল সকলে। বাইরে মুষল ধারায় শুরু হয়েছে বৃষ্টি, সাথে তুমুল বেগে বইছে বাতাস। ছুটে আসছে নাচমহলের দিকে। মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল সব। ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে নাচমহল। আর্টিস্টদের চিৎকার চেঁচামেচিতে গম গম করে উঠছে চারিদিক। আরে এইসব আবার কি শুরু হলো হঠাৎ করে? উফ, কিছু তো দেখতেও পাচ্ছি না। দেবাদিত্যদা, আরে মেন গেটটা কেউ বন্ধ করো, সব যে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। হঠাৎ সেখানে দৌড়াদৌড়ি করতে থাকা টেকনিশিয়ানদের মুখে শোনা যায়, আগুন 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 আগুন। রণজয় যেখানে বসেছিল তার ঠিক পিছনে দাউ দাউ করে আগুন জ্বলছে। নাচমহল সাজানোর জন্য যে রঙিন কাপড়গুলো ব্যবহার করা হয়েছিল তাতেই কোনোভাবে আগুন লেগে গেছে। লেলিহান শিখায় অগ্নিগ্রাস করতে চাইছে সবকিছু। ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে রণজয়, এই আগুন আগুন
এই জল নিয়ে আসো, এই আগুন লেগেছে, আরে জল নিয়ে আসো, আগুন লেগেছে, জল নিয়ে আসো। রণজয় যে সিংহাসনে বসেছিল তার ঠিক পিছনের অংশে আগুন লেগে গেছে, যা কৃত্রিম উপায়ে তৈরি কাঠের থাম্বে ক্রমশ উপরের সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। রণজয় পাগলের মতন অগ্নিকুণ্ডলী থেকে নিজেকে বার করার চেষ্টা করছে, আর তখনই তার কানে আসে নারী কণ্ঠে হাড়হিম করে দেওয়া অট্টহাসির শব্দ। রণজয়ের চোখ চলে যায় হলরুমের একটি প্রান্তে। কলাকুশলীদের দৌড়াদৌড়ির মাঝে রণজয় দেখে একজন নারীকে। গা ভর্তি সোনার অলংকার, তার মাথায় একরা সিঁদুর, পরনে লাল পাড়ের সাদা শাড়ি। সেই নারীর চোখ রক্তবর্ণ, সেই দৃষ্টি দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে ক্রোধ আর প্রতিহিংসা। হাতে ধরে রেখেছে সে বিশাল এক চন্দ্রহাস খড়গ। তার কণ্ঠনলীর স্থান দিয়ে বেরিয়ে আসছে গাঢ় কালচে রক্ত, যা ক্রমশ ভিজিয়ে দিচ্ছে তার সাদা শাড়িটাকে। এই সব দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে রণজয়। কে ওটা? কে ওখানে? এই সবের মাঝে সকলে মিলে বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে সেই নারী যেন সকলের অলক্ষ্যে রণজয়ের দিকেই তার খড়গ নিয়ে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই যেন ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। সকলের চিৎকার চেঁচামেচির মাঝে ওই নারীর ভয়াবহ বেশ দেখে শুটিং ফ্লোরেই জ্ঞান হারায় রণজয়। রণজয়, রণজয়, রণজয়! নিজের ঘরে ইজি চেয়ারে বসে আজকে শুটিং স্পটে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার কথা মনে মনে ভাবছে দেবাদিত্য। কি করে যে আজ ওইভাবে আগুনটা লেগে গেল কিছুই বুঝতে পারছি না। লাখ লাখ টাকার ক্ষতি হয়ে গেল আজ। কাল সকালে মনোজি এখানে এলে যে কি উত্তর দেব ওনাকে। চেয়ারের হাতলে নিজের হাত দিয়ে একবার কিল মারে দেবাদিত্য। কাল সকালে প্রডিউসার মনোজ বর্মা এসে উপস্থিত হবে এখানে। নিজের তদারকিতে সমস্তটা উনি দেখতে চান। কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছেন উনি এই প্রজেক্টটার উপর। আর এই রাজবাড়িতে শুটিং শুরুর দিন থেকেই কোনো না কোনো বাধা আসছিল, কিন্তু আজ যা হলো তারপরে কিভাবে এখানে কাজ করা যাবে? সেটের প্রায় অর্ধেকাংশ আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। কেউ যেন চায় না আমরা এখানে থেকে ফিল্মের কাজটা করি। তবে কি ওই পুরো লোকটা যা যা বলেছিল সব সত্যি? আর আজ যা হলো তারপরে তো সত্যি আমার বিষয়টা সুবিধার লাগছে না। আর তখন রণজয় বলছিল কাকে যেন একটা দেখেছে, কোন এক মহিলার কথা বলছিল। রণজয় মহিলাটার যে ডেসক্রিপশন দিল সেই রকম কেউ তো তখন ফ্লোরে ছিলই না। এত ভাবনার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে ভাবনায় ছেদ পড়ে দেবাদিত্যর। এত রাতে আবার কে এলো? ঘড়িতে তখন রাত্রি 2:40। এত রাতে কেই বা আসবে ওর ঘরে? এইসব ভাবতে ভাবতে আবারও দরজায় জোরে টোকা পড়ে। দেবাদিত্য উঠে গিয়ে দরজাটা খুলে। এই কি চাই? কে এত রাতে? ঘরের বাইরের লনের দিকে তাকায় দেবাদিত্য। চারিপাশ অন্ধকার, কেবল কিছু নাইট বাল্ব জ্বলছে, কিন্তু তাতেই সব দিকটা মায়াবী আলো আধারিতে ভরে উঠেছে। কিন্তু দরজার বাইরে এটা কে? পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে কোনো এক নারী অবয়ব। কিসে এত রাতে এটা কে রে বাবা? এরকম ডান্স কস্টিউম পরে দাঁড়িয়ে রয়েছে, এর সামনে দাঁড়িয়ে কি করছে ও? সেই নারীকে উদ্দেশ্য করে দেবাদিত্য বলে, কে? দেবচন্দ্রিমা নাকি? এত রাত্রে এইসব কস্টিউম পরে দাঁড়িয়ে রয়েছে কেন পাগলের মতো? হ্যাঁ, আর আমার রুমেই বা নক করলে কেন? এই কোনো দরকার নাকি? সেই নারী ধীর কণ্ঠে বলে ওঠে, আপনারা কাল এই রঙ্গভূমি ছেড়ে চলে যান। ওই রাজবাড়ির অভ্যন্তরে প্রবেশের চেষ্টাও কেউ করবেন না। এইসব কি আবল তাবল বলছো বলো তো? এই কে তুমি? হ্যাঁ, মাঝরাতে মশকরা হচ্ছে আমার সাথে? হ্যাঁ। সেই নারী আবারও তার হিম শীতল কণ্ঠে বলে ওঠে, উঠবো জেগে বারে বারে, বাজবে যখন মিঞ্জিনি,
রঙ্গভূমির মাটিতে বইবে আমার অভিশাপের শোণিত। যখনই নারীর সম্মানের ওপর আসবে অত্যাচারের আঁচ, তখনই চন্দ্রহাসের কোপে রক্তাক্ত হবে এই রঙ্গভূমি। কথাটা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে সেই নারী মূর্তি। এই 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 কে 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 তুমি? হ্যাঁ, এই 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 ধাঁধার অর্থ কি? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও, কে তুমি? হঠাৎ করেই ঘরের ভিতর থেকে সশব্দে কিছু মেঝেতে পড়ার আওয়াজে চমকে যায় দেবাদিত্য। পিছন ফিরে ঘরের ভেতরে তাকাতেই পায়ের তলার মাটি প্রায় সরে যায় দেবাদিত্যর। টেবিলের উপরে আগুন জ্বলছে, কোনোভাবে ক্যান্ডেল স্ট্যান্ডটা পড়ে গেছে, আর তার থেকেই এই আগুন লেগে গেছে স্ক্রিপ্টগুলোর মধ্যে। ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে দেবাদিত্য। নিজের হাতে লেখা সমস্ত স্ক্রিপ্ট ওরই চোখের সামনে দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না না! বৈদ্যুতিক গতিতে একবার সামনের দিকে তাকাতেই চমকে ওঠে দেবাদিত্য। কোথায় সেই নারী মূর্তি যে এতক্ষণ ওর সাথে কথা বলল? কয়েক মুহূর্তের মধ্যে কোথায় বা গেল ওদিকে? ঘরের মধ্যে সমস্ত স্ক্রিপ্ট জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দেবাদিত্যর চিৎকার শুনে আশেপাশের রুম থেকে সকলে ছুটে আসে। তারপরে জল দিয়ে কোনো মতে আগুনটা নেভানো হয়, কিন্তু স্ক্রিপ্টগুলো সবই নষ্ট হয়ে গেছে ততক্ষণে। এত বড় সর্বনাশ কিভাবে ঘটলো? হ্যাঁ, আমি তো মোমবাতিটা ঠিক জায়গাতে রেখেছিলাম, তবে 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 আগুনটা লাগলো কিভাবে? হ্যাঁ, দেবাদিত্যর চোখ যায় মেঝেতে ক্যান্ডেল স্ট্যান্ডটা গড়াগড়ি খাচ্ছে। কিন্তু এইটা পড়লো কিভাবে? যথেষ্ট ভারী এই স্ট্যান্ডটা, হাওয়ার কারণে তো পড়ে যাওয়ার কথা নয় এইভাবে মেঝেতে। তবে প্রডিউসার মনোজ ভার্মা এসে উপস্থিত হয়েছেন। সব কিছু শুনে যথেষ্ট বিরক্ত হয়েছেন উনি। রাগী কণ্ঠে দেবাদিত্যকে উনি বলতে থাকেন, এসব কি হচ্ছে ডিডি? আমি তোমাকে বিশ্বাস করে এত কোটি টাকা ইনভেস্ট করতে রাজি হয়েছি এই প্রজেক্টটার উপর, আর এখানে এসে থেকে তোমাদের একের পর এক বাহানা শুনে যাচ্ছি। কেউ বলছে রাজবাড়ির সিলিং ভেঙে পড়ছে, কেউ বলছে কাল নাকি সেটে আগ লেগে গিয়েছিল, তুমি বলছো স্ক্রিপ্ট নষ্ট হয়ে গিয়েছে। এটা কি মামদোবাজি হচ্ছে? হ্যাঁ, একদিনের এই শুটিং এর জন্য কত টাকা ইনভেস্ট করতে হয়, ক্যান ইউ ইমাজিন? আর সেখানে তোমরা গোটা 2 দিন নষ্ট করে দিলে এর ভরপাই কে করবে? হ্যাঁ, শোনো, তুমি আমার 2 দিনের ইনভেস্টমেন্ট ফিরিয়ে দেবে, ব্যাস, আমি আর কিছু জানি না। ভার্মাজি, আপনি বোঝবার চেষ্টা করুন, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এখানে আমাদের কারোরই কিছু করার ছিল না। অ্যাক্সিডেন্টলি আগুনটা লেগে গিয়েছিল। আমি কিছু শুনতে রাজি নই। এই 2 দিনে আমার টোটাল 1.5 লাখ টাকা নষ্ট হয়েছে। তুমি আমাকে শোধ দিবে, আর হ্যাঁ, আজ থেকে আবার শুটিং স্টার্ট করতে বলো মেকারদের। তোমাদের মুখ দেখার জন্য মুম্বাই থেকে এত দূর আমি ছুটে আসিনি। ভার্মাজি, আমার একটা অনুরোধ যদি আপনি রাখতেন। অনুরোধ? আই মিন রিকোয়েস্ট। কি শুনি? এই এলাকাটা খুব একটা সুবিধার নয় ভার্মাজি। এখানে আসার পর থেকে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে। কাল রাত্রে এক মহিলা এসেও আমাকে সাবধান করে দিয়ে গেলেন। লোকজন বলছে ওই রাজবাড়িতে নাকি কি সব অভিশাপ আছে। তাই বলছিলাম কি, আমাদের শুটিংটা যদি অন্য কোনো জায়গায় করা যেত ভার্মাজি, তাহলে খুব ভালো হতো। আর ইউ ম্যাড অর হোয়াট? এই লাস্ট মোমেন্টে সেট রেডি হয়ে যাওয়ার পরে তুমি এখন আমাকে এইসব ভূতের অভিশাপের গল্প শোনাতে এসেছো? আমার ফিল্মের শুটিং এই রাজবাড়িতেই হবে, আর কোনো কথা আমি শুনতে রাজি নই। এই স্পটটাকে সারাই করতে অনেক টাকা বেরিয়ে গেছে আমার। এখন নিউ স্পটে সেট রেডি করতে গেলে আরও খরচ। ও তো ঝামেলা ভাই, আমি নিতে পারবো না। আজ রাতের মধ্যে বলির সিন শ্যুট করার ব্যবস্থা করো, পরশু আমাকে ফিরতে হবে, অ্যান্ড নো মোর এক্সকিউজেস। কারেক্ট? কথাটা বলে সেখান থেকে বেরিয়ে যায় মনোজ ভার্মা। দেবাদিত্য মলিন মুখে দাঁড়িয়ে থাকে। মনের মধ্যে তীব্র অশান্তি। কিছুতেই মন সায় দিচ্ছে না এখানে কাজ করার জন্য। বারবার মনে হচ্ছে খুব খারাপ, ভীষণ ভয়াবহ কিছু অপেক্ষা করছে ওদের জন্য। কিন্তু সেটা কি?
সন্ধ্যা 7টা। নতুন করে সেট সাজানো হয়েছে এবার, তবে প্রাসাদের অন্দরমহলে নয়, পরিত্যক্ত মন্দির প্রাঙ্গণে। দেবাদিত্য সকলকে কাজ বুঝিয়ে দিচ্ছে। রণজয় বলে ওঠে, বলছি দেবাদিত্য, এই শ্যুটটা কি আমরা কলকাতা বা অন্য কোনো গ্রামীণ পরিবেশে করতে পারতাম না? কারণ ওয়েস্ট বেঙ্গলে এমন বহু প্রাচীন মন্দির কিন্তু দেখা যায়, তাই আর কি। আমি তোমার বিষয়টা বুঝতে পারছি রণজয়, বাট আমার নিজেরও হাত পা বাঁধা। ভার্মাজি এসে দেখেছেন তো, উনি পুরো কাজটা এখনই সারতে চাইছেন, তাই অগত্যা। হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, তবে কি আর দেরি করে লাভ নেই। আমিও শর্টটা বুঝে নিয়েছি, কাজটা নামিয়ে দিতে বেশি দেরি হবে না আশা করি। একটা কথা বলবো দেবাদিত্যদা। বলো না, কি বলবে? এই বলির দৃশ্যটা কি মানে একান্তই করাটা প্রয়োজন এখানে? না মানে সেরকম কিছু না, চারপাশটা মানে কেমন যেন একটা গা ছমছমে, তাই না? আর ওই হাড়ি কাঠটা কি ভীষণ ভয়াবহ। সেটা বললে কি করে হবে বলো চন্দ্রিমা? মন্দিরের নরবলি সিনটাই শ্যুট করতে চলেছি। ওই যে দেখো না, জবা ফুল, বেলপাতা, সব আরও কত কি আনা হয়েছে। আর ওই যে বিশাল চন্দ্রহাস খড়গটা দেখছো, এই যে রণজয়, খুব সাবধান কিন্তু, মেটালের তৈরি ওটা, কোনো দুর্ঘটনা আবার ঘটিয়ে বসো না কিন্তু তোমরা। এরপর চন্দ্রিমা বিশেষ আর কিছু বলে না। দেবাদিত্য ওদের সিনটা বুঝিয়ে দিতে শুরু করে। আচ্ছা চন্দ্রিমা, রণজয়, দুজনকেই বলছি, শোনো মন দিয়ে, ওকে? রাজা বিজয় কৃষ্ণ ঠিক ওই জায়গাটা থেকে বেরিয়ে আসবে। রাজনর্তকীর চুলের মুঠিটা শক্ত করে ধরে, এই যে দেখেছো, চন্দ্রলেখার প্রেমিক শিলাদিত্য ওকে বাঁচাতে এগিয়ে এলে রাজা তাকেও হত্যা করবে। ঠিক আছে? অত্যাচারী রাজা চন্দ্রলেখার সাথে এরপরে নানান নৃশংসতা শুরু করবে। দেন ওই যে হাড়িকাঠ, ওই হাড়িকাঠে ঠিক ওই স্থানে রাজা ওই নর্তকীকে বলে দেবে। অল ডান? ক্লিয়ার? রণজয় ও চন্দ্রিমা দুজনেই মাথা নেড়ে সম্মতি জানায়। প্রথম দৃশ্যে রাজা বিজয় কৃষ্ণের সাথে শিলাদিত্যর ফাইট সিন। খুব ভালোভাবে প্রতিটা দৃশ্য ক্যামেরাবন্দি হতে থাকে। প্রায় 3-4 ঘন্টা শ্যুটের পরে ব্রেক, তারপরে লাস্ট সিন শ্যুট করা হবে। ধীরে ধীরে প্রকৃতি যেন তার রূপ পরিবর্তন করছে। বাতাসের বেগ ধীরে ধীরে বেড়ে চলেছে। আকাশটাকে কোথা থেকে যেন ঘন মেঘ আস্তরণে ঢেকে ফেলছে ক্রমশ। মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলক। রাজা বিজয় কৃষ্ণরূপী রণজয় চন্দ্রলেখার চুলের মুঠি শক্ত করে ধরে হিড় করে টানতে টানতে মন্দির থেকে ওকে বের করে আনে। চন্দ্রলেখার শাড়ির আঁচল লুটিয়ে পড়ে মাটিতে। সামান্য লজ্জা নিবারণের চেষ্টা করতে থাকে চন্দ্রলেখারূপী চন্দ্রিমা। রণজয়ের ইচ্ছা করে আবারও চন্দ্রিমার নানান অবাঞ্ছিত স্থানে হাত দিতে। গল্পের দৃশ্য যেন চরমভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, কিন্তু এই গল্পের দৃশ্য ফুটিয়ে তোলার মাঝে রণজয়ের কুৎসিত নোংরা দৃষ্টি আর স্পর্শ যেন ক্রমশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে চন্দ্রিমার অন্তরাত্মাকে। রণজয়ের নখের আঁচড়ে ক্রমশ রক্তাক্ত হয়ে উঠছে চন্দ্রিমার পিঠ। ইচ্ছা করে ভীষণ জোরে চুলের মুঠি ধরে টানার জন্য ঘাড়ের কাছে মোচড় লেগে গেছে ওর। কলকাতায় থাকার সময় আমাকে অনেক নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিলে চন্দ্রিমা ম্যাডাম, এখন কেমন লাগছে? সুপারস্টার রণজয়কে রিজেক্ট করার সাহস দেখিয়েছিলে, এখন বুঝতে পারছো কার বিরুদ্ধে যাবার সাহস দেখিয়েছিলে তুমি? হ্যাঁ? দেবাদিত্য কিছু একটা আন্দাজ করতে পেরে চিৎকার করে বলে ওঠে, কাট ইট রণজয়, কাম ডাউন ডিউড, এত বেশি অ্যাগ্রেসিভ হতে হবে না তোমাকে। দেখো একবার চন্দ্রিমার মুখের দিকে, যন্ত্রণায় ও কাতরাচ্ছে। ওহো, আম ভেরি সরি দেবী চন্দ্রিমা, আমি আসলে বুঝতে পারিনি, আসলে চরিত্রের মধ্যে এতটাই ডিপলি ঢুকে গিয়েছিলাম না। আম ভেরি সরি। এই কথাটা বলে চন্দ্রিমার উন্মুক্ত পিঠে হাত বুলিয়ে দেয় একবার রণজয়। ওকে, সব ঠিক আছে, এবার না আবার স্টার্ট করো। আবার শুট শুরু করা হয়। বলি দৃশ্যটা শুট করার সময় হঠাৎ প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হওয়ার কারণে আবারও কাজে বাধা। প্রায় 1 ঘন্টার উপর বৃষ্টি চলতে থাকলে
সেই সুযোগে রণজয় চন্দ্রিমার কানে ফিসফিসিয়ে বলে ওঠে, হে ম্যাডাম, এই বৃষ্টি আজ আর থামবে বলে তো মনে হচ্ছে না। চলো না প্রাসাদের ভিতরে গিয়ে বসি। হ্যাঁ, বাট এখানে তো সবাই আছে এখন। এইভাবে আমরা ভেতরে চলে গেলে বিষয়টা কি ভালো দেখায়? ও ডিয়ার, ডোন্ট ওয়ারি। সুপারস্টার জয়কে কে কি ভাবলো, কে কি বললো, তার পরোয়া করে না সে। জাস্ট আ মিনিট, তুমি যখন বলছো তবে। ব্যাকা হাসি ফুটে ওঠে রণজয়ের ঠোঁটের কোণায়। ভার্মাজিকে উদ্দেশ্য করে রণজয় বলে, ভার্মাজি, আজ তো এই বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। তা বলছি, আমি আর মিস চন্দ্রিমা আমরা কি ভিতরে গিয়ে একটু বসতে পারি? আরে আরে জয়জি, আপনি এই সামান্য বিষয়টার জন্য আবার আমার কাছ থেকে পারমিশন নিচ্ছেন? লজ্জা ফেলে দিবেন যে। अपना दुजोन अंदर में जाकर रेस्ट कीजिए। बारिश रुक जाने के बाद हम आप लोगों को बुला लेंगे, आप लोग रेस्ट कीजिए। রণজয় একবার শুধু চন্দ্রিমার দিকে তাকিয়ে মুচকি হাসে। ঠিক আছে ভার্মাজি, একটু দেখবেন কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে, ওকে? ডোন্ট ওয়ারি, আপনি যান। চন্দ্রিমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠছে, কিন্তু কিছু বলার উপায় যে নেই ওর। রণজয়ের সাথে প্রাসাদের উদ্দেশ্যে হাঁটতে থাকে দেবচন্দ্রিমা। এই পরিত্যক্ত মন্দির থেকে মিনিট 5 দূরত্বে অবস্থিত এই সিং রায়দের প্রাসাদ। আধার ঘেরা রাতে ওরা দুজনে সেই দিকেই হেঁটে চলে। কি ম্যাডাম, দেখলে তো কিভাবে কায়দা করে তোমাকে ওদের কাছ থেকে বের করে নিয়ে চলে এলাম? এমন বৃষ্টিমুখর দিনে কি ওইসব শুটিং ফুটিং করতে ভালো লাগে বলো? কথাটা আদুরে গলায় বলতে বলতে ক্রমশ চন্দ্রিমার সামনে এগিয়ে আসতে থাকে রণজয়। উত্তেজনায় চন্দ্রিমার অন্তরাত্মা কাঁপলেও কিচ্ছু করার নেই। তাও কাঁপা গলায় বলে, হ্যাঁ, বাট মানে সবার সাথে ওখানে থাকলেই তো ভালো হতো। এমন ভুতুরে বাড়িতে এইভাবে। চন্দ্রিমাকে আর কিছু বলতে না দিয়েই ওর ঠোঁট দুটিকে রণজয় নিজের ঠোঁটের দখলে নিয়ে নেয়। চন্দ্রিমা রণজয়কে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, কি কি করছো জয়? কোথা থেকে কি দেখে ফেলবে? আর আর এমন পরিবেশে তোমার এইসব করার মুড হচ্ছে? সিরিয়াসলি? চন্দ্রিমা, তোমার নাটক আমি অনেক দেখে নিয়েছি, বুঝলে? কলকাতায় থাকাকালীন আমাকে বললে আউটডোর শুটে গিয়ে যা করার তুমি তাই করবে, আর এখন আমি যখন তোমাকে নিজের করে পেতে চাইছি তখন তোমার আবার নাটক শুরু হয়েছে। হ্যাঁ, কি ভেবেছোটা কি আমাকে তোমার পোষা কুকুর, যাকে দিনের পর দিন বাচ্চা ভুলানোর মতো ভুলিয়ে রাখবে? ভুলে যেও না, এই রণজয় চাইলে তোমার কেরিয়ারে 12টা বাজিয়ে দিতে পারে। আমার মতো একজন সুপারস্টারকে নিজের লাইফের ফার্স্ট মুভিতে নিজের বিপরীতে পাচ্ছ, এটাই তোমার সৌভাগ্য। এছাড়াও গিভ অ্যান্ড টেক পলিসিতেই এই ইন্ডাস্ট্রি চলে, বুঝলে? তাই একদম আমার সাথে টেন্ডি মেন্ডি করতে আসবে না। চন্দ্রিমা নিজেও জানে এই উজ্জ্বল জগতের পেছনে কালো শক্তির কথা, কিন্তু তাও নিজের জীবনে একজন বড় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার লোভে নিজেকে সমর্পণ করতে রাজি হয়েছিল দেবচন্দ্রিমা। ভেবেছিল রণজয়কে ভুলিয়ে ভালিয়ে পুরো শুটিংটা শেষ করে ও নিজেকে সরিয়ে নেবে রণজয়ের কাছ থেকে, কিন্তু ওর সেই পরিকল্পনা যে এইভাবে মাঠে মারা যাবে তা কল্পনাও করতে পারি। আজ তুমি আমার হবেই ডার্লিং, কেউ আটকাতে পারবে না আমাকে আজ। রণজয় চন্দ্রিমার দিকে এগিয়ে আসতে থাকে ক্রমশ। আর্তনাদ করে উঠে ছিটকে পিছনে সরে যায় রণজয়। বিস্ফারিত চোখে চন্দ্রিমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা আঙুলের ইশারা করে ওঠে ও। কে ও? হ্যাঁ, কি হলো? কাকে দেখলেন? তোমার পিছনে ওটা কে? চন্দ্রিমা পিছনে ফিরে তাকিয়ে চমকে ওঠে। ওরা দুজনেই দেখে মুন্ডহীন এক নারী মূর্তি ওদের ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে।
তার হাতে রক্তাক্ত একটি চন্দ্রহাস খড়গ, সাদা শাড়ি রক্তে ভেসে যাচ্ছে। সেই ভয়াবহ দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে রণজয় ও চন্দ্রিমা দুজনেই। বাতাসে ভেসে আসতে থাকে এক নারী কণ্ঠধ্বনি। আমি রাজকুলবধূ রাজকন্যা রুদ্রাক্ষী। এই রঙ্গভূমিতে যে পুরুষ নারীর সম্মানহানি করার চেষ্টা করবে তার জীবনে আমার এই চন্দ্রহাস নেমে আসবে মৃত্যু হয়ে। আসবো ফিরে বারে বারে, উঠবে বেজে মিঞ্জিনি। যখনই হবে অত্যাচার কোনো রমণীর ওপর, চন্দ্রহাসের কোপে রক্তাক্ত হবে এই রঙ্গভূমি। আবারও সেই রক্তহিম করা হাসির শব্দে কেঁপে ওঠে সমস্ত রাজপ্রাসাদ। সেই নারী মূর্তি এবার তার হাতে ধরে থাকা খড়গ দিয়ে মুহূর্তেই রণজয়ের মাথাটা আলাদা করে দেয়। রণজয়ের মুন্ডহীন শরীরটা ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই কাটা ছাগলের মতন ধরহীন শরীরটা স্থির হয়ে যায় চিরতরের জন্য। এই দৃশ্য দেখে চন্দ্রিমা চিৎকার করে প্রাণ ভয়ে দিক শূন্যের মতন ছুটে বেরিয়ে যায় রাজপ্রাসাদ থেকে। আপনারা শুনছেন টিভি 24 বাংলা। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলা সুপারস্টার রণজয়ের মুন্ডহীন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে এক প্রত্যন্ত গ্রামের রাজবাড়িতে। কে বা কারা এভাবে হত্যা করলো রণজয়কে? অন্যদিকে তার নতুন ছবির নায়িকা অভিনেত্রী দেবচন্দ্রিমা, তিনিও নিরুদ্দেশ। কোথায় গেলেন তিনি? এসব কিছু তদন্ত করছে পুলিশ। কোথায় গেলেন অভিনেত্রী? সবটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলের দিকে। রাজ্যের প্রায় সমস্ত নিউজ চ্যানেলের রিপোর্টাররা এসে ভিড় করেছে রাজরুদ্রানীপুর রাজবাড়ির বাইরে। পুলিশ সিল করে দিয়েছে গোটা রাজবাড়ি। এই মুহূর্তে সকলের জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু কারোর কাছে এই ভয়াবহ হত্যা সম্পর্কে কোনো ইনফরমেশনই নেই। শুধু যে রণজয়কে হত্যা করেছে তাই নয়, কেউ যেন ওর রক্ত নিয়ে সমগ্র রাজবাড়িতে হোলি খেলেছে। সারা বাড়ির প্রতিটি কোণা রক্তের আষ্টে পচা দুর্গন্ধে ভরে উঠেছে। আপনার কি মনে হয় দেবাদিত্যবাবু, মিস্টার রণজয়কে এইভাবে কে খুন করতে পারে? আপনারা তো সকলেই শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন, তবে উনি আর দেবচন্দ্রিমা ম্যাডাম ওনারা কেন একা ওই রাজবাড়িতে গিয়েছিলেন আর আপনারা কেউ কিচ্ছুই বুঝতে পারলেন না? এটা কি করে হয়? আসলে ইন্সপেক্টর, কাল রাত্রে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটা তো আপনি জানেনই। সেই জন্য রণজয় বর্মাজিকে বলেন যে ওরা একটু রেস্ট করতে চায়। বৃষ্টির জন্য আমরাও কোনো কাজ এগোতে পারছিলাম না, তাই উনিও বলেন যে রাজবাড়িতে গিয়ে একটু রেস্ট করতে। ওরাও তাই এখানে চলে আসে। আর রণজয় স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে দেবচন্দ্রিমা আর ও একটু বিশ্রাম করবে, তাই আমরা কেউ যেন ওদেরকে ডিস্টার্ব না করি। ওই জন্যই আমরাও আর এদিকে আসিনি। কিন্তু বৃষ্টি থামবার পরেও বারবার কল করা সত্ত্বেও যখন কেউ কল রিসিভ করে না, তখন সকালে এখানে এসে দেখি রণজয়ের রক্তাক্ত বিভৎস মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। আপনার কি মনে হচ্ছে এই খুনটা কে করতে পারে? দেবচন্দ্রিমা কি এই খুনের সাথে যুক্ত থাকতে পারে? না অফিসার, চন্দ্রিমার পক্ষে এমন ভয়াবহ খুন করার অসম্ভব। আপনি তো দেখেছেন কিভাবে রণজয়ের কাটা শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ মহলের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর রক্ত, রণজয়ের রক্ত নিয়ে যেন কেউ হোলি খেলেছে এই প্রাসাদের মধ্যে। এইরকম কাজ কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে করা সম্ভব অফিসার? আপনিই বলুন। আর চন্দ্রিমা ওর সাথেই ছিল তা আমি মানছি, কিন্তু রণজয়কে খুন করার কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না ইন্সপেক্টর, যে যার দরুন এমন নৃশংস হত্যার লীলা চন্দ্রিমা চালাবে। এমনভাবে খুনটা হয়েছে তা দেখেই মনে হচ্ছে কেউ প্রচণ্ড রাগ থেকেই ওইভাবে মিস্টার রণজয়কে খুন করেছে। ইনভেস্টিগেশন তো চলবে, হাই প্রোফাইল কেস বলে কথা। কিন্তু সবার আগে মিস চন্দ্রিমার হদিশ পাওয়া দরকার। ঠিক আছে, আজ আমি উঠছি, তবে
আপনারা কিন্তু এখনই এই গ্রাম ছেড়ে যেতে পারবেন না। আমি আবার আসব। আজ চলি। পুলিশ অফিসার হোটেল আরজাপুরি থেকে বেরিয়ে যান। কে করলো খুনটা? রণজয়ের শত্রুর অভাব নেই জানি, কিন্তু শুটিং স্পটে এসে এইভাবে খুন করে দিয়ে চলে যাবে, তাও কিভাবে কিভাবে হয় এটা? বিড়বিড় করে নিজের মনেই কথাটা বলে দেবাদিত্য। স্যার আসবো। দরজার কাছে নিতিনকে দেখে, হ্যাঁ এসো, বলো কি হয়েছে। নিতিন দেবাদিত্য সেক্রেটারি। সে বলে ওঠে, স্যার একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে, আপনাকে কিছু জানাতে চাই বলছে। এখন আবার কে এলো? এই খুনটার বিষয়ে কিছু জানতে আসেনি তো আবার? নিতিনকে উদ্দেশ্য করে দেবাদিত্য বলে, নাম বলেছে কিছু? হ্যাঁ, উনি বললেন ওনার নাম নিহার রঞ্জন। আপনি নাকি ওনাকে চেনেন। লোকটাকে কি ডেকে দেবো স্যার? নিহার রঞ্জন? সেই বৃদ্ধ লোকটা নয় তো? কিন্তু উনি আবার আমার সাথে এখন কি কথা বলতে এসেছেন? ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে স্যার। নিতিন চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিহারঞ্জন বাবু দেবাদিত্যর দরজার সামনে এসে উপস্থিত হয়। দেবাদিত্যকে উদ্দেশ্য করে বলে, আসতে পারি? দেবাদিত্য পিছন ফিরে দেখে, হ্যাঁ, এই ভদ্রলোকটি তোকে বারবার সাবধান করে দিয়েছিল ওই মন্দির প্রাঙ্গণে শুটিং না করতে। তবে কি এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে এই লোকটা জড়িত? নিহারঞ্জন বাবুকে আপাদমস্তক একবার পর্যবেক্ষণ করে দেবাদিত্য ওনাকে ঘরের ভেতরে আসতে বলে। আপনি এখানে? আসতেই হলো। আপনাকে বারবার আমি সাবধান করে দিয়েছিলাম দেবাদিত্য বাবু, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। এতগুলো বছর পর আবার রুদ্রাক্ষী জেগে উঠছে। জানি না আর কতজনের প্রাণ নেবে ও আবার। এই রাজ রুদ্রানীপুরে রচনা হবে কোনো রক্তাক্ত নতুন ইতিহাসের। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না নিহার বাবু। আপনি শান্ত হয়ে বসে এক এক করে সবটা জানান তো আমাকে। আমি এখন বুঝতে পারছি আপনার সাবধানবাণী না মেনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি। এই গ্রামে আমার শুটিং করতে আসাই উচিত হয়নি। কিন্তু এই খুনটার পেছনে কে আছে? আর এই রুদ্রাক্ষী কে? সে কার কথা বলছেন আপনি? সবটা পরিষ্কার করে বলুন আমাকে নিহার বাবু। জানি না আমার সব কথা আপনি বিশ্বাস করবেন কিনা, কিন্তু আপনি যখন বলছেন তখন অবশ্যই আমি পুরো ঘটনাটা আপনাকে জানাবো। শুধু একটাই অনুরোধ, আপনারা এই গ্রামে আর বেশি দিন থাকবেন না। না জানি রুদ্রাক্ষীর কোপ আবার কার উপরে পড়বে। এই ঘটনার সূত্রপাত জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে কয়েকশো বছর পেছনে। কয়েকশো বছর আগে এই গ্রামে রচনা হয়েছিল এক রক্তাক্ত ইতিহাসের পটভূমি, যার মাসুল দিচ্ছে আজও এই রাজ রুদ্রানীপুর। তার অভিশাপ আজও এই গ্রামের প্রতিটি কোণায় বর্তমান। আজও ঘুঙুরের শব্দে সে জেগে ওঠে কোন নারীর ওপর অত্যাচার হতে দেখলে। রানী রুদ্রাক্ষীর চন্দ্রহাসের কোপ নেমে আসে তার উপর। আর ঠিক রণজয় বাবুর মতোই পরিণতি ঘটে সেই সব পাষণ্ড অত্যাচারী মানুষদের। ঘুঙুরের ধ্বনির সাথে চন্দ্রহাসের কি সম্পর্ক? আর এই রুদ্রাক্ষী উনি কে? তার মানে এই রণজয়কে কিভাবে খুন করেছে আপনি জানেন সেটা? শুধু আমি নই দেবাদিত্য বাবু, এই গ্রামের সকলেই বুঝতে পারছে আসলে কি ঘটেছিল। উনি নিশ্চয়ই কোনো নারীর সাথে অসভ্যতা করতে গেছিলেন ওই প্রাসাদের মধ্যে, আর তার ফলই উনি পেয়েছেন হাতে নাতে। রুদ্রাক্ষী স্বয়ং ওনাকে শাস্তি দিয়েছে। আপনি কোন ইতিহাসের কথা বলবেন বলছিলেন? আমাকে বলুন নিয়ার বাবু, আমি সবটা শুনতে চাই। এই রাজ রুদ্রানীপুর কয়েকশো বছর আগেও
রঙ্গভূমি নামেই পরিচিত ছিল। এই অঞ্চলের তখন একচ্ছত্র অধিপতি ছিলেন এক আদিবাসী। রুদ্র সম্প্রদায়ের মানুষরা তাদের আরাধ্যা দেবী রুদ্রাণীর নাম থেকেই এই অঞ্চলের নাম হয় রাজ রুদ্রাণীপুর। আদিবাসী সম্রাট মহারাজ কান্তারা, উনি যেমন ছিলেন বীর তেমনি ছিলেন নৃশংস। এই সম্প্রদায়ের মধ্যে একটা খুব প্রথার প্রচলন ছিল বহু বছর ধরে। তারা মনে করত দেবীর চরণে নরবলির রক্ত দিতে পারলে তাদের রাজত্ব টিকে থাকবে বছরের পর বছর। আর তার জন্যই প্রতি 12 বছর অন্তর বলি হতে হতো নিরীহ নারীকে। বঙ্গাব্দ 1600 অব্দে বদলে যায় সবটা। তখন ওই পাশের রাজ্যের সম্রাট গোপীনাথ আক্রমণ করে ওই রঙ্গভূমি। যখন মহারাজ কান্তারার পরাজয় নিশ্চিত, উনি তখন শরণাপন্ন হন রাজকুলপুরোহিত আচার্য ভবানন্দের নিকট। গুরুদেব, এখন কি উপায়? গোপীনাথের বাহিনী যে একের পর এক আমাদের সৈন্যবাহিনীকে পরাজিত করে দিচ্ছে। ওর বিশাল বাহিনীর সাথে কোনোভাবেই যে আমাদের সৈন্যরা পেরে উঠছে না। এমন চলতে থাকলে আমাদের পরাজয় নিশ্চিত। দেবী রুদ্রাণী থাকতে আপনি পরাজিত হতে পারেন না মহারাজ। আপনি হয়তো ভুলে যাচ্ছেন সম্বে রক্তচন্দ্রের রাত আগত। সেই দিনেই দেবীর নিকট আমাদের নর রক্তের বলি দিতে হবে। দেবী রক্ত চায়, রক্ত, নারী রক্ত। কথাটা বলেই বিকট ভাবে হেসে ওঠে কুলপুরোহিত। মহারাজ বলেন, কিন্তু কে হবে সেই বলি প্রদত্তা? কাকে বলি দেব আমি? মহারাজ, এই সংগ্রাম বিশাল আকার ধারণ করতে চলেছে, তাই আমাদেরকেও বিশেষ কাউকে নির্বাচন করতে হবে দেবীর কাছে প্রেরণের জন্য। কিন্তু কে সে? কার মধ্যে আছে সেই বিশেষ ক্ষমতা? শাকম্ভ রাজ্যের রাজকন্যা রুদ্রাক্ষী। এই মন্দিরের দেবদাসী সে এখন। সেই কন্যা অক্ষত জনির দেবীর পূজার দিন রুদ্রাক্ষী অষ্টাদশী হয়ে উঠবে, আর সেই দিনই হবে ওর জীবনের অন্তিম ক্ষণ। আপনার শহীদ বিবাহের পর মুহূর্তে তার কণ্ঠে নেমে আসবে চন্দ্রহাসের করাল কোপ। ওর উষ্ণ রক্তে অভিষিক্ত হবেন দেবী রুদ্রাণী, আর আপনি হয়ে উঠবেন অপরাজেয়। মহারাজ কান্তারার 2 চোখ লালসায় জলজল করে ওঠে। সন্ধ্যায় দেবী রুদ্রাণীর মন্দিরের সঙ্গীতের সুরে ও নৃত্যের তালে তালে আরাধনায় মেতে উঠেছে দেবদাসী রুদ্রাক্ষী। তার কণ্ঠের মধুর সঙ্গীতের দেবী রুদ্রাণী যেন জীবন্ত হয়ে ওঠেন ওই আরতির সময়। আরতির শেষে নিজের কক্ষে চলে যায় রুদ্রাক্ষী। তখন তার কক্ষে প্রবেশ করেন আচার্য দেব। ওনাকে আসতে দেখে নত মস্তকে প্রণাম জানায় রুদ্রাক্ষী। গুরুদেব, আপনি এখন আমার কক্ষে। কোনো প্রয়োজন থাকলে আমাকেই ডেকে নিতে পারতেন। আপনি কেন কষ্ট করে আমার কক্ষে আসতে গেলেন? এক বিশেষ সংবাদ তোমাকে জানাতে এসেছি রুদ্রাক্ষী। আগামী পূর্ণিমার দিনে দেবী রুদ্রাণীর পুজো, তা তো তুমি জানোই। এবারের পুজোর বিশেষ আয়োজনে মূলে থাকবে তুমি। দেবীর নিকট বিশেষ নিবেদন যে তোমাকেই প্রেরণ করতে হবে। অবশ্যই গুরুদেব, এ যে আমার পরম সৌভাগ্য। দেবীর পুজোর সমস্ত আয়োজন আমি নিজের হাতেই করব। এককালে রাজার দুহিতা ছিলাম, কিন্তু আমার পিতা নিজ রাজ্যের সুরক্ষার জন্য আমাকে এই দেবীর নিকট প্রেরণ করলেন। আর সেই ছেলেবেলা থেকেই দেবীর চরণতলকে নিজ নিবাস রূপেই জেনেছি। নিজের নাম পরিচয় সব ভুলে আমি হয়েছি দেবদাসী রুদ্রাক্ষী। আর আজ তারই পূজাতে আমি আমার যথাসাধ্য আরাধনার মাধ্যমে দেবীকে তুষ্ট করব।
আমি জানতাম তুমি পারবে। মনে মনে আচার্য বলেন, দেবী রুদ্রাণী, পরম ব্রহ্মাণী তার কাছে তোমাকে বলি দেব আমি। তোমার রক্তে অপবিত্র করে তুলব ওই দেবীকে, আর তারপরেই তো দেবী চিরকালের জন্য অন্তর্হিত হবেন এই রুদ্রাণীপুর থেকে, আর সমগ্র সাম্রাজ্যের অধীশ্বর হয়ে উঠব কেবল আমি, আমি এই আচার্য ভবানন্দ। 24 বছর পূর্বে যে প্রথার সূত্রপাত আমি করেছিলাম, সেই প্রথার অন্তিম লগ্ন আগত। পূর্বে দেবদাসী কুসুমণ্ডা ও সুনন্দাকে বলি দিয়েছি আমি, আর আগামীকাল তুমি হবে আমার অন্তিম শিকার, দেবদাসী রুদ্রাক্ষী। বাঁকা হাসি ফুটে ওঠে আচার্যের ঠোঁটের কোণায়। রুদ্রাক্ষী জানেও না কি সংকট অপেক্ষা করছে ওর জন্য। দেখতে দেখতে সেই পুজোর দিন এসে উপস্থিত হয়। রুদ্রাক্ষীকে স্নান করিয়ে শৃঙ্গার সম্পূর্ণ করতে থাকে দাসী কুসুম প্রিয়া। কুসুম, তোমার মুখটা এমন মলিন লাগছে কেন? কিছু কি হয়েছে? কোনো বিষয় নিয়ে কি দুশ্চিন্তায় আছো তুমি? না, কিচ্ছু হয়নি। তোমাকে তৈরি করে দিই, আমার কিছু কাজ আছে। আমাকেও যেতে হবে অন্তপুরে। না, কিছু তো একটা হয়েছে। সত্যি করে বলো তো, কি নিয়ে তুমি দুশ্চিন্তা করছো? আমার থেকে কিন্তু কিছু আড়াল করো না। কুসুম এবার কান্না ভেজা গলায় বলতে থাকে, তুমি পালাও রুদ্রাক্ষী, এই প্রাসাদ ছেড়ে তুমি পালাও। ওরা কেউ তোমাকে বাঁচতে দেবে না। রুদ্রাক্ষী অবাক দৃষ্টিতে কুসুমকে দেখে বলে, মানে তুমি সব কি বলছো কুসুম? আমি অযথা কেন পালাতে যাব? কি হয়েছে পরিষ্কার করে বলো আমাকে। অযথা নয় রুদ্রাক্ষী, কিচ্ছু অযথা নয়। ওই আচার্য দেব, উনি আজ তোমাকে বলি দেওয়ার ব্যবস্থা করেছেন। মহারাজ নিজ হাতে আজ তোমাকে দেবীর নিকট বলি দেবে, ঠিক যেভাবে আমার সখী সুনন্দাকে বলি দিয়েছিল আজ থেকে 12 বছর আগে, ঠিক সেইভাবে। বিস্ফারিত চোখে রুদ্রাক্ষী কুসুমের দিকে তাকিয়ে থাকে, কাঁপা কাঁপা গলায় বলে, এসব তুমি কি বলছো কুসুম? আমাকে ওনারা বলি দেবে মানে? মন্দিরে তো ছাগ বলি হয় প্রতি বছর, তবে আজ আমাকে বলি দেওয়ার কথা তুমি বলছো কেন? আর তুমি এসব জানলেই বা কি করে? আচার্যদেব মহারাজ ওনারা মোটেই ভালো মানুষ নয় রুদ্রাক্ষী। প্রতি 12 বছর অন্তর ওনারা নরবলি দেন অমরত্ব এবং অপরাজেয় হওয়ার জন্য। আজ থেকে 12 বছর আগে আমার সখী সুনন্দা, সেও তোমার মতোই রাজকন্যা ছিল। ওকে মহারাজ বলি দিয়েছিলেন দেবীর কাছে। প্রথমে বলি প্রদত্তাকে মহারাজ নিজে ভোগ করেন এবং তারপর সেই নারীকে রাজবেশে সাজিয়ে বিবাহ করেন মহারাজ। ঠিক তার পর মুহূর্তেই বলি দেওয়া হয় ওই হাঁড়ি কাঠে সেই নারীকে। নররক্তে সিক্ত করা হয় দেবীকে। দিনের পর দিন এই কুপ্রথাকে মেনে আসছে এই রাজা। একটু পরেই ওরা চলে আসবে রুদ্রাক্ষী। তুমি পিছনের দরজা দিয়ে পালাও, এই মুহূর্তে পালিয়ে যাও। আমি চাই না আর কোনো সখীকে হারাতে। এইসব কি বলছো তুমি কুসুম? সেই 8 বছর বয়স থেকে এই মন্দিরের দাসী হয়ে রয়েছি আমি। দেবী রুদ্রাক্ষীকে নিজের মাতৃরূপে জেনে এসেছি, আর সেই তার কাছেই কিনা মহারাজ আমাকে বলি দেবেন। কিন্তু এখন আমি কোথায় যাব? কিভাবে সকলের চোখের আড়াল হয়ে বেরিয়ে যাব আমি? আমার সাথে এসো। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছয় এক দরজার সামনে। কুসুম জানায় এই দরজার ওপার থেকেই শুরু হচ্ছে গোপন সুড়ঙ্গ, যা উঠে যাচ্ছে নদী পাড়ে। রুদ্রাক্ষী সেই পথ ধরে বেরোতে যাবে, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই সৈন্যরা এসে ঘিরে ফেলে রুদ্রাক্ষীকে। তাদের সাথে আসে মহারাজ কান্তারা স্বয়ং। মদিরার নেশায় উদ হয়ে উনি টেনে ধরেন রুদ্রাক্ষীর হাত এবং বলেন, কি রুদ্রাক্ষী, এই প্রাসাদ থেকে এত সহজে পালাতে পারবে ভেবেছিলে তাই না?
হ্যাঁ, ওই দাসীর সহায়তায় তুমি আমার হাত থেকে মুক্তি পাবে ভাবলে কি করে? হ্যাঁ, আমার গুপ্তচর কেবলমাত্র প্রাসাদের বাইরেই নয়, প্রাসাদের প্রতিটা কোণাতে উপস্থিত। তা হয়তো তোমরা ভুলে গিয়েছিলে। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি মরতে চাই না, আমাকে দয়া করুন, আমাকে দয়া করুন। দয়া? দয়াই তো করছি তোমাকে। এই রঙ্গভূমির এক ছত্র সম্রাটের স্ত্রী হবে তুমি। তারপর দেবী রুদ্রাণীর চরণে ঠাঁই পাবে, তার অর্ঘ্য হতে পারবে। এ কি কম সৌভাগ্যের কথা? হ্যাঁ, কি যে বলো! এত কিছু করার পরও তুমি বলছো দয়া করার কথা? হ্যাঁ, আমাকে মুক্তি দিন মহারাজ, আমাকে মুক্তি দিন, আমি এসব চাই না, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। ছাড়বো তো বটেই, সঠিক সময় এলে। এই, একে আমার কক্ষে নিয়ে যাও তোমরা, আমি আসছি। সৈন্যরা জোর করে রুদ্রাক্ষীকে নিয়ে যায় মহারাজের কক্ষে। আর কয়েক মুহূর্তের মধ্যেই রাজা কান্তারা নেশাতুর ভাবে উপস্থিত হয় রুদ্রাক্ষীর কাছে এবং নারকীয় অত্যাচার করতে থাকে রুদ্রাক্ষীর ওপর। সম্পূর্ণরূপে ভোগ করতে থাকে আর নৃশংস পশুর মতন আঁচড় কামড় দিতে থাকে ওই রুদ্রাক্ষীর শরীরের ওপর। ঘন্টা দুয়েক পর রুদ্রাক্ষীর ক্লান্ত শরীরটাকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে টানতে টানতে মন্দির প্রাঙ্গণে এনে হাজির করে কান্তারা। মন্দিরের দাসীরা সকলে মিলে রুদ্রাক্ষীকে শুদ্ধ করে নববধূর সাজে সজ্জিত করে তোলে ওকে। মহারাজ এবারে ওই কন্যার স্মৃতিতে সিঁদুর দিয়ে রাজবধূর আখ্যা দেন। মহেন্দ্রক্ষণ আগত, আর কিছুক্ষণের মধ্যেই রক্তাভ চাঁদ উঠতে চলেছে। তার মধ্যেই কার্য সম্পন্ন করুন মহারাজ। আচার্যের কথা মতো রুদ্রাক্ষীর স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দেয় মহারাজ কান্তারা। আর তারপরেই আচার্যের আদেশে রুদ্রাক্ষীকে বলির জন্য নিয়ে যাওয়া হয়। রাগে দুঃখে যন্ত্রণায় বারবার রুদ্রাক্ষী দেবীর কাছে মিনতি করতে থাকে। আমাকে ছেড়ে দিন, আপনারা যা করছেন তা ভুল। দেবী রুদ্রাণী পরমা প্রকৃতি দেবী, উনি কখনো রক্ত চান না। দিনের পর দিন আপনারা যা করছেন তা অন্যায়, মা আপনাদের কখনো ক্ষমা করবেন না। ঢাকের বাদ দিতে চাপা পড়ে যায় রুদ্রাক্ষীর সকল যন্ত্রণার চিৎকার। আকাশ জুড়ে রক্তাক্ত বর্ণের চাঁদ উঠেছে, মন্দির প্রাঙ্গণ মেতে উঠেছে ঘণ্টা ধ্বনিতে, উলুধ্বনি আর ঢাকের শব্দে। মহারাজ হাতে তুলে নেয় সেই বিশাল চন্দ্রহাস খড়গ, তা নিয়ে এগিয়ে যেতে থাকে রুদ্রাক্ষীর দিকে। নিজের আসন্ন মৃত্যুকে দেখে শেষবারের মতো কিছু কথা বলে যায় রুদ্রাক্ষী। এই রঙ্গভূমি রঞ্জিত হবে আজ নববধূর রক্তে। আমার রক্ত রইবে লেগে এই সিংহবাড়ির আঙিনায়। আসবো ফিরে বারে বারে, উঠবে বেজে মিঞ্জিনি। যখনই হবে অত্যাচার কোনো রমণীর ওপর, চন্দ্রহাসের কোপে রক্তাক্ত হবে আবার এই রঙ্গভূমি। সাথে সাথে নেমে আসে খড়গের আঘাত রুদ্রাক্ষীর ওপর। কাঠা মস্তক গড়িয়ে গেলে সেটা নিয়ে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে যায়। আর তার পূর্বে ইন্দ্রদেবের বজ্রের আঘাত হানেন পাপী আচার্যের ওপর। সেখানেই মৃত্যু ঘটে সেই আচার্যের, আর তার সাথেই চিরকালের মতো বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। অন্যায়ের শাস্তি সকলকেই পেতে হয় দেবাদিত্য বাবু। রুদ্রাণী যেন নিজের হাতে শেষ করেছিলেন রাজাকে। যুদ্ধে পরাজিত হয়ে সেই রাজা সাথে সাথে তার রাজত্ব হারিয়ে বসে।
কিন্তু রুদ্রাক্ষের অভিশাপ অমর হয়ে যায়। এই অঞ্চলে যখনই কোনো পুরুষ কোনো নারীর সম্মান হানি করার চেষ্টা করেছে, তখনই তার উপরে নেমে এসেছে রুদ্রাক্ষের খড়গের কোপ। যখনই ঘুঙুরের ধ্বনি বেজে উঠেছে, তখনই সে জেগে উঠেছে। আর সেই কারণেই চন্দ্রিমার নাচের সাথে সাথেই জেগে উঠেছিল রুদ্রাক্ষীর অতৃপ্ত আত্মা। সেই রাতে নিশ্চয়ই রণজয় চন্দ্রিমার সাথে কিছু করার চেষ্টা করেছিল, আর তারই শাস্তিও পেয়েছে। কিন্তু এইসব আমি বিশ্বাস করলেও পুলিশ কি বিশ্বাস করবে? জানি না ওনাকে বিশ্বাস করবেন কিনা। তবে আপনাদের ওই অভিনেত্রীকে পাওয়া গেলে হয়তো কোনো সুরাহা হলেও হতে পারে। হঠাৎ করে দেবাদিত্যর ফোনটা বেজে ওঠে। খবর পাওয়া যায় দক্ষিণের জঙ্গলের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে চন্দ্রিমাকে। এরপর কেটে গেছে 6 মাস। পুলিশ ইনভেস্টিগেশন করেও চন্দ্রিমার কাছ থেকে কোনো আশানুরূপ উত্তর পায়নি। অসংলগ্ন কথাবার্তা, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে চন্দ্রিমা। পুলিশ চন্দ্রিমাকে সন্দেহর তালিকা থেকে মুক্তি দেয়। রণজয়ের মৃত্যুর সঠিক কারণ পুলিশ খুঁজে বার করতে না পারায় জানিয়ে দেওয়া হয়, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপারস্টার রণজয়ের হত্যা রহস্যের সত্যি এলো সামনে। সেই দিন রাতে একদল দুষ্কৃতী হামলা করে রণজয় এবং চন্দ্রিমার ওপর। তাদের হাতেই খুন হয় সুপারস্টার রণজয়। মিস চন্দ্রিমা পালাতে সক্ষম হলে উনি প্রাণে বেঁচে যান, কিন্তু এখনো ওনার মানসিক স্থিতি ঠিক না থাকায় ডাক্তারদের কাউন্সেলিং এর অধীনে আছেন অভিনেত্রী। লালচে চাঁদের আলো ভরে রয়েছে চারিদিকে। মৃদু নুপুরের ধ্বনি ভেসে আসছে কোথা থেকে, সাথে সুরেলা কণ্ঠের গান। আজও যেন কেউ বলে চলেছে, আজ রাতে তুই আমার হবি রে সুরমা, অনেক কষ্টে তোকে নিয়ে এসেছি এই পরিত্যক্ত প্রাসাদে। না না, আমাকে ছেড়ে দাও তোমরা, দয়া করো। ও কে কে? আসবো ফিরে বারে বারে, উঠবে বেজে মিঞ্জিনি, যখনই হবে অত্যাচার কোনো রমণীর উপর। চন্দ্রহাসের কোপে রক্তাক্ত হবে আবার এই রঙ্গভূমি, আবার এই রঙ্গভূমি, আবার এই রঙ্গভূমি। আজকের গল্প পাঠে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে দেবাদিত্য, দেবজিৎ, রণজয়ের চরিত্রে সৌমিক, নিহার রঞ্জনের চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, দেবচন্দ্রিমার চরিত্রে আমি সায়ন্তিকা, মনোজ বর্মা রুদ্র, রুদ্রাক্ষীর চরিত্রে বর্ণালী, মহারাজ ও নিতিনের চরিত্রে রূপঙ্কর, রাজ বুবাই সাহা, ইন্সপেক্টর সমাদ্দারের চরিত্রে অভিষেক, কুসুম পাপিয়া, সাংবাদিকের চরিত্রে তমাল, পুরুষ নিতু, সুরমার চরিত্রে মৌমিতা। গল্পের নাট্যরূপে পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ নিতু। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডার্স। প্রচার অলঙ্করণে পিয়ালি ও উইং প্লেস ক্রিয়েশন। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় নিত্যানন্দ চক্রবর্তী।